নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারে অনেকটা কাজে আসতে পারে এবং আপনাদের কাজকর্ম একটু সহজ হবে, তার সঙ্গে একটু সময় বাঁচবে, আবার কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় হবে। তাই চলে এসেছি প্রথম টিপসে। বন্ধুরা, আমরা যখন আয়রনের সাহায্যে এইভাবে শার্ট টি শার্ট আমরা আয়রন করি, দেখবেন যখন মেঝের মধ্যে বসে এইভাবে আয়রন করছি, আয়রন করতে করতে আমাদের এই যে গরম যে আয়রনটা, সেই গরম আয়রনটা না অনেক সময় আমাদের মেঝের মধ্যে কার্পেট বসানো থাকে, আমরা অসাবধানবশত এইভাবে গরম আয়রনটাকে এভাবে রেখে দিই। রাখার পরে কি হয়, আমাদের যে কার্পেটটা থাকে সেটা তো পুড়েই যায়। আর যদি কার্পেট নাও থাকে, মেঝে থাকে শুধু, সেক্ষেত্রেও কিন্তু মেঝেটাও আমাদের নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। গরম জিনিস যেখানেই পড়ে সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো থাকে না। তাই বন্ধুরা, আজ ছোট্ট একটা টিপস শেয়ার করব, যার ফলে আয়রন রাখতেও পারবেন, তার জন্য ফ্লোর আমাদের কোনো সমস্যা হবে না। অনেক সময় কি হয়, এই যে আয়রনগুলো গরম আয়রন রাখার স্ট্যান্ডও কিনতে পাওয়া যায়, তো ফালতু টাকা পয়সা খরচা করে সে সমস্ত স্ট্যান্ডও কিনতে হবে না। তো তার জন্য কি করতে হবে, আমরা যখনই এরকম টি শার্ট আয়রন করছি, আয়রন করার পর আমরা যখন পাশে রেখে দেওয়ার আগে আমরা কি করব, মেটেলের যে চুড়িগুলো হয় সেই মেটেলের চুড়ি এখানে রেখে দেব। আমাদের এই বালাটার কিন্তু রং একেবারে উঠে গেছে, এটার ব্যবহার করা যায় না। তো এরকম একটা বালা যদি আমরা পাশে রেখে দিই, তার উপরে এরকম আয়রনটা রেখে দিই, তাহলে সেই মেটেলের হওয়ার কারণে সেটার কোনো সমস্যাও হবে না, আর আমাদের এই যে ফ্লোরটা নষ্টও হবে না। বন্ধুরা, এইভাবে আপনারা যদি একটু কাজ করে নিতে পারেন, একটু বুদ্ধি খাটাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সংসারের কাজকর্মগুলো অনেকটা সহজ সরল হয়ে যাবে। এর জন্য আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না মাঝে মাঝে কোনো সমস্যা হয়ে গেলেও। এরকম একটা রং ওঠা চুড়ি যেটা আমরা ব্যবহার করছি না, বাদ দিয়ে দিচ্ছি, সেই সমস্ত জিনিস দিয়েও আমরা কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারবো গরম আয়রনটাকে রাখার। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে একটা তেলের ড্রাম। তো এই ধরনের 5 কিলো যে তেলের ড্রামগুলো হয়, আমরা তো অনেকটা করে তেল বাড়িতে এনে রাখি, কারণ আমরা মাঝে মাঝে যে অল্প অল্প তেল আনবো তেমনটা নয়, অনেকেই দেখবে বেশি করে তেল এনে রাখতে পছন্দ করে। এবার এই যে ড্রামের মধ্যে তেল আমরা যেহেতু রেখে দিয়েছি, রাখার পর আমাদের প্রয়োজন মতো ড্রাম থেকে যখন তেলটা বের করে নিই, তখন দেখবেন একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি? তো সেই প্রবলেমটা হলো, যে জায়গায় ড্রামটা রাখা হয় সেই জায়গাটা সম্পূর্ণটাই তেল চিট পড়ে যায়, সেই জায়গাটা দেখতে খারাপ হয়ে যায়। মানে আমরা যখনই তেল ঢালি, সেই মুখ থেকে তেলটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে এসে দাঁড়িয়ে যায়। তো নিচের দিকে সেই তেল চিট হওয়ার কারণে নোংরা এসে মানে আকর্ষণ করে সেই তেলের উপরে, নোংরা থেকে থেকে জায়গাটা আরও বেশি নোংরা এবং খারাপ দেখতে হয়ে যায়। তো যে জায়গায় রাখা হয় সেই জায়গাটা তো খারাপ হয়ই। তাই আমরা ছোট্ট একটা টিপস যদি অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের প্লাস্টিক যে ক্যারিগুলো আমাদের বাড়িতে প্রতিদিন আসে, বাজারঘাট করতে হয়, মশলাপাতি সবজি যখনই আনি, এই ধরনের প্লাস্টিক ব্যাগগুলো আমাদের বাড়ি চলে আসছে, আমরা কাজে লাগাই না, ফেলে না দিয়ে এই সমস্ত কাজে কিন্তু লাগিয়ে দেখতে পারেন কতটা কাজ সহজ হচ্ছে। আমরা এখানে তেলের ড্রামের পেছনে এইভাবে কিন্তু প্লাস্টিক ব্যাগটাকে ভরিয়ে দিচ্ছি। এইভাবে প্লাস্টিকের একটা ক্যারি এইভাবে পরিয়ে যদি তেলের ড্রামটাকে রাখতে পারেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনো সমস্যাই হবে না। কারণ আমরা যখনই তেল ঢালবো, এই গা বেয়ে যে তেলটা আসবে সেই তেলটা কিন্তু প্লাস্টিক ব্যাগের মধ্যেই আটকে যাবে, এটার বাইরে আর আসবে না। আর মাঝে মধ্যে আমাদের এই প্লাস্টিক যে ক্যারিটা, এটাও তো নোংরা হবে, তেল তো এর ভিতরে যাবে। তো মাঝে মধ্যে আমরা এটাকে কিন্তু চেঞ্জ করে দিতেই পারি, তাহলে দেখবেন আমাদের ড্রামটা পরিষ্কার থাকবে, যেখানে ড্রামটা রাখা হচ্ছে সেই জায়গাটা নোংরা হবে না। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে মৌসুম্বি লেবু। তো আমরা অনেকেই কিন্তু মৌসুম্বি লেবুর রস খেতে খুবই পছন্দ করি। এবার এই যে মৌসুম্বি লেবুর রস খাওয়ার জন্য জুসার, মিক্সার গ্রাইন্ডার যে কোনো জিনিস ব্যবহার করতে হয়। তো সেই সমস্ত জিনিস আমরা যখন ব্যবহার করি, দেখা গেলো কারো বাড়ি নেই, মানে তখন তারা কিভাবে জুসটা বের করবে, মানে মিক্সার গ্রাইন্ডার যদি না থাকে সেক্ষেত্রে জুস বের করা একটু কঠিন হবে না, সহজ উপায়ের মাধ্যমে আমরা কিন্তু জুসটা বের করে নেব। তার মধ্যে কি করলাম, লেবুটাকে একটা চাকুর সাহায্যে দুটো টুকরো করে নিলাম, একটা গ্লাস নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, স্টিলের এরকম একটা গ্লাস নিয়ে নিতে হবে। আর নিয়ে নেব কি, সেকনি।
চেকনির দেখে অবাক হচ্ছেন? তো চেকনির সাহায্যেই কিন্তু বন্ধুরা আমরা লেবুর জুসটা বের করব। তো আমি কাজটা কিভাবে করছি আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন, ঠিক সেইভাবে কাজটা করবেন। এইভাবে চেকনির পেছন দিকে লেবুটার অংশ মানে অর্ধেকটা অংশ যদি এইভাবে ঘষে নিতে পারি, তাহলে কিন্তু লেবুর রস সমস্তটাই বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর লেবুটাকে যদি কেটে কেটে তারপর আমরা খেয়ে ফেলি সে ব্যাপার আলাদা, যদি কেটে তারপর চিপে রস বের করতে হয় তখন কিন্তু সেই জুসটা তেতো হয়। তো এইভাবে আপনারা একটু লেবুর জুস বের করে নেবেন, তাহলে দেখবেন কোনো তেতো হবে না, কোনো সমস্যা হবে না। মিক্সার মেশিন বের করলে সেটাকে আবার ধুতে হয়, অনেকটা বড় একটা জিনিস থাকে, সেই ধুতে গেলেও অনেকটা সমস্যা হয়, সে সমস্ত সমস্যার মধ্যেও পড়তে হবে না। ছেঁকনির সাহায্যেই কিন্তু খুব সহজেই লেবুর জুস আমি বের করে নিলাম। এবার এটা ছেঁকেও দেখিয়ে দিচ্ছি। আমার লেবুটা যেহেতু বেশ কিছুদিন আগের, এই জন্য এর মধ্যে কিন্তু খুব একটা ভালো রস নেই। তো আপনারা যখনই বাজার থেকে লেবুর কিনে আনবেন, আনার সঙ্গে সঙ্গে যখন জুসটা বের করবেন দেখবেন অনেকটা করে একটা লেবু থেকে জুস বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা, মানে একেবারে অল্প একটু জুস বেরিয়েছে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরমের দিনে আমরা কিন্তু সবাই লেবুর যে শরবত, সেই লেবুর শরবত খেতে খুবই পছন্দ করি। তো তার জন্য আমরা কি করি, আমরা লেবুটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এভাবে মাঝ বরাবর লেবুটা কেটে দিচ্ছি। কেটে এই যে আমরা প্রথমে কি করব, একটা ছোট্ট বাটি অথবা গ্লাস নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আমরা প্রথমে কি করি, লেবু দেখলেই শরবত খেতে ইচ্ছা করে, লেবুর রসের প্রয়োজন হয়। তো আমরা সেই লেবুর রসটা চেপে কিন্তু বাটির মধ্যে বের করে নিচ্ছি। এবার এই যে দুটো টুকরো থেকেই চেপে আমি লেবুর রসটা বের করে নেব। বের করার পর এই যে লেবুর খোসাগুলো বাদ পড়ে যাচ্ছে, সেই খোসাগুলোকে আমরা কিন্তু কোনো কাজে লাগাই না, ফেলে দিই। বন্ধুরা সেই লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে যদি আমরা কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এই যে লেবুর যে খোসাগুলো আছে, সেই খোসাগুলোকে আমরা কি করব, একটা চাকু ছুরির সাহায্যে অথবা কাঁচির সাহায্যে ছোট ছোট কুচি করে আমাদের কিন্তু কেটে নিতে হবে। এইভাবে আমরা কিন্তু একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আমরা যদি এরকম টুকরো করে কেটে নিতে পারি, তারপর এই লেবুর খোসা দিয়েই আমাদের কিন্তু বড় বড় এক একটা সমস্যা থেকে আমরা রেহাই পাবো। তো তার জন্য কি করতে হবে, লেবুর খোসাগুলোকে ফেলে না দিয়ে তো ছোটো ছোটো টুকরো করে নিলাম, টুকরো করে জলের মধ্যে এটাকে কিন্তু আমরা দিয়ে দেব। এবার জলের মধ্যে কিভাবে দেব, সেই জলটাই বা আমরা কি করব, সবটাই কিন্তু শেয়ার করব। তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে। তো আমরা এখন একটা জলের বোতল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এই লেবুর খোসাগুলোকে আমরা দিয়ে দিলে এই যে জলটা তৈরি হলো, এটার উপকার কিন্তু আমাদের জীবনে অনেক। কি হয়, আমাদের শরীরে দেখবে অনেকের ওজন অনেকটা বেশি থাকে, সেই ওজন কমাতে সাহায্য করবে এই জলটা। অনেক সময় আমাদের হাড়গুলোকে মজবুত করে দেবে এই জলটা। বডি গরমের দিনে ডিটক্সিফাই করতে সাহায্য করবে এই লেবুর খোসার জল। কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আমাদের শরীরে অনেকটা কিন্তু বাড়িয়ে তুলবে। এছাড়া যাদের শরীরে প্রচুর পরিমাণে কোলেস্টেরল বেড়ে গেছে, তারা যদি এই জলটা মাঝে মাঝে একবারে খেতে হবে না, ঢোকে ঢোকে খেতে হবে, মাঝে মাঝে একটু একটু করে খেতে হবে, অনেকটা ভালো উপকার পাবেন। ব্যাকটেরিয়াল ইনফেকশান যদি থেকে থাকে তবে সেটাও কিন্তু কমিয়ে দেবে। এই গরমে একবার অবশ্যই খাওয়া উচিত এই জলটা। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। সব ঘরে কিন্তু আমরা এলাচ ব্যবহার করি। সেই এলাচ আমরা কিসে কিসে ব্যবহার করি, চা, দুধ, পায়েস, আইসক্রিম এই ধরনের জিনিসপত্র তৈরি করার সময়, মানে মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করার সময় আমরা এলাচ ব্যবহার করি। এটা খাবারটাকে আমাদের স্বাদে, গন্ধে দ্বিগুণ করে দিতে সাহায্য করে। যখন বাজার থেকে আমরা এলাচগুলো কিনে আনার পর অনেকটা ফ্রেশ থাকে, কড়া থাকে, কিন্তু কিছুদিন ব্যবহার করলে কিন্তু একটা ভিজে ভিজে ভাব চলে আসে, মানে নরম হয়ে যায়, সেই কড়া ভাবটা থাকে না, আর গুঁড়োও করা যায় না। তাই বন্ধুরা এই এলাচগুলোকে আমরা কিভাবে কড়া এবং একদম সতেজ করে ফেলবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওভেন। তো আমরা রান্নাবান্না করার পর দেখবেন আমাদের বার্নারটা বেশ কিছু সময় পর্যন্ত গরম থাকে। এই এলাচ গরম করার জন্য, কড়া করার জন্য কিন্তু গ্যাস খরচা করতে হবে না। রান্না করার পর ওভেন গরম থাকছে যেটুকু সময়, সেইটুকু সময় সেই বার্নারের উপরে এভাবে এলাচ যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে দেখবেন কিছুক্ষণ রাখার পরই এই এলাচগুলো অনেকটা কড়া হয়ে যাচ্ছে, যার ফলে আমরা কিন্তু খুব সহজে এটাকে গুঁড়ো করতে পারবো।
এরপর আমরা কি করব, আমরা এই যে গ্যাসটা, সেই গ্যাসের খরচা তো হচ্ছেই না, বার্নারের সাহায্যেই আমাদের এলাচগুলোকে একেবারে ভালো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এবার মানে কড়া হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু এলাচগুলোকে এখান থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এই এলাচগুলো দেখবেন একেবারে ফ্রেশ করা হয়ে গেছে, যার ফলে আমরা গ্রাইন্ডার দিয়ে এটাকে গুঁড়ো করতে পারছি। তো বন্ধুরা, রান্নাবান্নার কাজে কিন্তু দেখবেন রান্নাবান্নার মধ্যে বিভিন্ন ধরনের রান্না থাকে, তার মধ্যে যদি এলাচ গুঁড়ো একটু দিয়ে দিতে পারি, তার স্বাদ গন্ধে দ্বিগুণ করে দেয়। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।